বারবার বলছি ওই একটা স্ট্রাকচার, স্ট্রাকচারটার নাম কি? সাবজেক্ট প্লাস কি ভার্ব। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া বাংলা বাক্য থেকে আমি সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। অনেকে আমাদেরকে এই কথা বলে যে ভাইয়া বাংলা বাক্য থেকে সাবজেক্ট খোঁজার যে কৌশল, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেই উত্তর তো আমরা পাই না, কারণ আমাদেরকে আবার ভার্ব খুঁজতে হয়। এর জন্য একটা কৌশল আছে। বাংলা বাক্য থেকে যদি আপনি সাবজেক্ট খুঁজতে চান, দেখেন আমাদের স্ট্রাকচার কিন্তু আমি বারবার বলছি একটাই স্ট্রাকচার দিয়ে আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সব লিখতে পারবেন, সাবজেক্টের পরে ভার্ব। হ্যাঁ, বাংলা বাক্যের প্রথম যে শব্দটার সাথে দেখবেন যে র বিভক্তি নাই, এই বিভক্তি নাই, এই বিভক্তি নাই, উন্তস্তীয় অবিভক্তি নাই, এই বিভক্তিগুলো নাই, সেটাই হচ্ছে আমার সাবজেক্ট। এখন দেখেন বাংলাদেশে, দেখেন তো এখানে একটা একার আছে না, এই বিভক্তি আছে না, বাংলাদেশে, তার মানে এইটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট কি? পরেরটা দেখেন, রোহিঙ্গা সংকট। এই যে প্রথম যেটা পেয়ে গেলেন, রোহিঙ্গা সংকট, দেখেন এর সাথে র নাই, এর সাথে এও নাই, এর সাথে তেও নাই, এর সাথে অন্তস্তীয় অ নাই, মানে কোনো কিছুই নাই, তার মানে আমার এটাই সাবজেক্ট। আর ভার্ব চেনার উপায়টা কি? কে বা কাকে, কি বা কারা দিয়ে না, যেই শব্দের সাথে ত ল ম ব এই চারটার মধ্যে একটা শব্দ যুক্ত করা যায়। যেমন ধরেন আপনি যদি বলেন যে ভাই আমি এটার সাথে ত ল ম যুক্ত করি, একটির সাথে পারবেন আপনি ত ল ম যুক্ত করতে? ধরেন একটির সাথে আমি ল যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল? একটির সাথে ল যুক্ত করলে কি হয়ে গেল? একটি ল। কোন শব্দ হইল এটা? আবার যদি আপনি মানবিকের সাথে ত ল ম যুক্ত করতে পারবেন, মানবিকত, মানবিক ম, মানবিক ল, ঠিক আছে, যুক্ত করতে পারবেন না। তার মানে কার সাথে যুক্ত করতে পারবেন? ভার্বের সাথে। যেমন দেখেন হচ্ছে, এই যে দেখেন বিবেচিত হচ্ছে, তাহলে বিবেচিত হচ্ছিল, বিবেচিত হবে ব, বিবেচিত হবে, হচ্ছিল, হতো, এই দেখেন কতগুলা যুক্ত করা যাচ্ছে না? তার মানে আমার ভার্ব হচ্ছে এইটা, বিবেচিত হচ্ছে। এখন আমার স্ট্রাকচারটা কি? ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর হাজার হাজার শয় স্ট্রাকচার শিখতেছেন, ওগুলা দিয়ে আসলে কোনো কাজ আছে? কোন কাজ আছে? ওগুলো দিয়ে কোনো কাজ নাই ভাই। আপনি হাজার হাজার স্ট্রাকচার শিখলেও ওগুলো দিয়ে কোনো কাজ আপনি করতে পারবেন না। তো আমাদের দরকারটা কি হবে? আমাদের দরকারটা হবে একটা স্ট্রাকচার, সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব, এইটাই একটাই স্ট্রাকচার। আর বাকি যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আপনি লিখতে পারেন। তো চলেন আমরা একটু দেখি, একটু চেক করি, থামেন। ওকে, ওকে, ঠিক আছে সবকিছু। এখন দেখেন আমরা কি কি পেয়ে গেলাম, বলেন তো কি কি পেয়ে গেলাম? সাবজেক্ট পেয়ে গেলাম, এই যে সাবজেক্ট, আর এই যে ভার্ব পেয়ে গেলাম, এই যে ভার্ব। এটা আমরা প্রথম শিখবো, কিন্তু পরবর্তীতে দেখবেন আর আপনার এটাও দরকার পড়বে না। তো আপাতত এটা দিয়ে আপনি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং এর সবকিছু পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখেন বাংলাদেশে, এই কথাটা আপনার মাথায় প্রথমে আসলো বা এই কথাটা প্রথমে আছে, তাহলে এই কথাটা আগে লিখে ফেলেন, এই কথাটাই লিখে ফেলেন যে বাংলাদেশে, তাহলে কি হবে? ইন বাংলাদেশ। কি হবে? ইন বাংলাদেশ। দেখেন ইন বাংলাদেশ, ইন দিয়ে শুরু করছেন, এখানে কমা বসাতে হবে। এখন দেখেন বাংলাদেশের পরে কি আছে? রোহিঙ্গা সংকট, এটাই তো আমার সাবজেক্ট, তাই না? তাহলে এখন আমি এটা বসাবো, তাহলে রোহিঙ্গা সংকট ইংলিশটা কি হবে? রোহিঙ্গা, রোহিঙ্গা। আর সংকট ইংলিশ কি? রোহিঙ্গা তো রোহিঙ্গাই, সংকট ইংলিশ কি? ক্রাইসিস। আচ্ছা, একটা জিনিস একটু আপনাদেরকে শিখিয়ে দিই, এখানে যদি দি রোহিঙ্গা ক্রাইসিস লিখেন তাহলে আরো বেশি হবে, কারণ জাতিসংঘে যে বিষয়গুলো আলোচনায় থাকে সেই বিষয়গুলোর আগে আর্টিকেল লাগানোটা খুবই জরুরি। যার কারণে দেখেন দা রোহিঙ্গা ক্রাইসিস দিলে ভালো হতো। আমি এখন দি বা দা দেইনি, না দিলেও চলবে, কিন্তু দিলে বেশি ভালো হয়। এখন দেখেন, এখন আসছেন কি? এই যে আমার এটা কি বসলো, এটা কি বসলো, এটা কি বসলো, এটা সাবজেক্ট বসলো, এটা কি বসলো, সাবজেক্ট বসলো। তাহলে সাবজেক্ট বসালেই সাবজেক্টের যে পরম বন্ধু ভার্ব, তাকে এখন বসাতে হবে। এখন ভার্ব কোন জায়গায় আছে? এইখানে আছে, বিবেচিত হচ্ছে, এইখানে আছে। তাহলে বিবেচিত হচ্ছে ইংলিশ কি হবে? ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড। ওকে, এটা হচ্ছে বিবেচিত হচ্ছে। তার মানে আমার ভার্ব লেখাটা হয়ে গেল। হ্যাঁ, আমাদের ক্লাসটা কি? ফ্রেজাল ভার্ব। আমরা এখানে একটা ফ্রেজাল ভার্ব বসিয়ে দেখাবো, বা গ্রুপ ভার্ব বসিয়ে দেখাবো, বা ইডোম্যান ফ্রেজ বসিয়ে দেখাবো, এটা পরে দেখা একটু। এখানে দেখেন, এরপরে দেখেন আমাদের আজকে কি ফ্রি হ্যান্ড ফ্রেজাল ভার্ব দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। তাই আমার এই জায়গাটাতে ফ্রেজাল ভার্বটা বসাতে হবে, ঠিক আছে? তো দেখেন এখন কি আছে, এখন বাকি কি আছে? একটি বাকি আছে, মানবিক বাকি আছে, কূটনৈতিক, চ্যালেঞ্জ, আর এই যে হিসাবে বাকি আছে। এই হিসাবেটা না বসালেও চলে, আবার বসালেও চলে। ধরেন আমি এখন এখানে বসাবো না, ওকে? এখন আমি কি করব? একটি, এই কথাটা বসাবো। একটি ইংলিশ কি? আ। তারপরে কি? মানবিক, মানবিক ইংলিশ কি? মানবিক ইংলিশ কি? হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান, ওকে? আর তারপরে কি আছে? ও, ও এর ইংলিশ কি? এন্ড। তারপরে কি? কূটনৈতিক, কূটনৈতিক ইংলিশ কি? ডিপ্লোম্যাটিক, 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 ঠিক আছে? তাহলে মানবিকটা কি লিখলাম? হিউম্যানিটেরিয়ান। আর
ইয়াকি লিখলাম ডিপ্লোমেটিক। তবে হ্যাঁ, পত্রিকাগুলো যখন দেখবেন এন্ড দিয়ে দুইটা নাউন বসাবেন পাশাপাশি, তখন পত্রিকাগুলো দেখবেন এখানে বোথ ইউজ করবে, বোথ। আমরা এই বোথটা ইউজ করিনি, না ইউজ করলেও হয়, কিন্তু স্ট্যান্ডার্ড রাইটিং এ এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত হলে তার আগে বোথ ইউজ করতে হয়। ঠিক আছে, এরপরে কি আছে? চ্যালেঞ্জ। ও, চ্যালেঞ্জের ইংলিশ কি? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দেখেন আমাদের সাবজেক্ট আর এই যে ভার্ব, আর বাকিটা যেটা যেখানে আছে, মানবিকের কথাটা আগে আছে, তারপরে ও আছে, তারপরে কূটনৈতিক আছে, তারপরে চ্যালেঞ্জ আছে, আমরা সবই বসালাম, হিউম্যানিটেরিয়ান এন্ড ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ওকে, সো এটা বসালাম। এখন এই হিসাবেটা কি বসাতে হয়? দেখেন বসালে বেশি সুন্দর লাগে। বসাবেন কোন জায়গায়? এই যে আর্টিকেলটা আছে, আর্টিকেলের ঠিক পরে, হ্যাঁ আচ্ছা, আর্টিকেলের ঠিক আগে এই যে এস, মানে হচ্ছে ভার্বের ঠিক পরে। এই এসটা হচ্ছে সবসময় ভার্বের ঠিক পরে বসালে দেখতে সুন্দর লাগে, বুঝতে পেরেছেন? তো এজ এটা না বসালেও হয়, আর বসাতে চাইলে এই এজ হিসাবের ইংলিশটা কি? এজ, এটা ভার্বের ঠিক পরে বসায় দিবেন। ঠিক আছে, ভার্বের ঠিক পরে বসাবেন, বা একটা জিনিস করবেন, যেখানে আর্টিকেল বসাবেন সে আর্টিকেলের আগে বসায় দিবেন, ব্যাস এতটুকু কাজ শেষ। এইটা আমরা এইভাবে লিখে ফেললাম। এখন দেখেন কনসিডার্ড, এইটা আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে ক্লাস না আমাদের আজকে, তো ফ্রেজাল ভার্ব দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। সেখানে কিভাবে আমরা করতেছি? ধরেন এখানে আমরা বলবো যে টার্ন আউট টু বি, এই ফ্রেজাল ভার্বটা মানে হচ্ছে পরিণত হওয়া, মানে এই যে ইজ এর পরে লিখবো টার্ন আউট টু বি, মানে এই কনসিডারটার বদলে টার্ন আউট টু বিটা লিখে দিতে হবে। হ্যাঁ, আমরা পত্রিকাতে দেখেছি তাই না, আমাদের যারা গার্ডিয়ান ক্লাস করেছেন তারা পত্রিকাতে কি দেখেছেন? যে আমরা পত্রিকাতে একটা দেখেছিলাম যে এইটা মানে হচ্ছে বিবেচিত করা, এইটা মানে থট আউট অফ, আমরা একটু বুঝে দিই, এইটা মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে আমরা পত্রিকাতে গার্ডিয়ান পত্রিকাতে দেখেছিলাম। হ্যাঁ, থট অফ এস মানে হচ্ছে বিবেচিত করা। সো আপনি এটাও দিতে পারেন, থট অফ এস মানে হচ্ছে বিবেচিত করা, এটা মানে এই যে কনসিডারের বদলে এটাও দিয়ে দিতে পারেন। কিন্তু মূল কাহিনীটা কি? আপনি মূল কাহিনীটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, এটাই তো আমাদের মূল কাহিনী। আর কি কোনো কাহিনী আছে আমাদের ক্লাসে? একটাই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আপনার মনেও থাকবে পরীক্ষার হলে, আর এটাই মূল স্ট্রাকচার। অন্য যে তো এত তো হাজার হাজার শত শত স্ট্রাকচার শিখতেছেন, এত স্ট্রাকচার মনেও থাকে না। আর এত স্ট্রাকচার আপনি যখন নিউজ পেপার পড়বেন পড়েও দেখবেন যে ওই স্ট্রাকচার কই, আপনি যে স্ট্রাকচার মুখস্থ করছেন ওই স্ট্রাকচার কই। আপনি একটা গল্পের বই তুলে আনবেন, আনি দেখবেন যে ওই কই রে আমি স্ট্রাকচার পড়লাম, ওগুলো কই, ওগুলো নাই কেন? এই যে একটা সমস্যা। ঠিক আছে, সো এই যে এখন আমরা কি করবো, এটাকে নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিংটা কিভাবে করতে হয় এটা একটু দেখবো। হ্যাঁ, ধরেন এখানে আমরা কি বলতেছি, দ্য গার্ডিয়ান পত্রিকা বলতেছে যে দ্য রোহিঙ্গা ক্রাইসিস, এই যে দেখেন দ্য রোহিঙ্গা ক্রাইসিস, তারা এই রোহিঙ্গা ক্রাইসিসটা সাবজেক্টটাকে আগে নিয়ে নিয়েছে, এখানে তারা ভার্ব হিসেবে ইজ দিয়েছে, ভার্ব হিসেবে ইজ দিয়েছে, মানে এইটা ভার্ব, দেখেন সাবজেক্টের পরেই ভার্ব বসেছে। ঠিক আছে, তারপরে অবজেক্ট বসেছে, বা আপনি যে স্ট্রাকচার শিখেছেন সেই স্ট্রাকচার বসেছে না, কোন স্ট্রাকচার বসেনি। ভিউড মানে দেখা যায়, মানে রোহিঙ্গা সংকট দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি, এই যে দেখেন অ্যাজ, এই যে ভার্বের ঠিক পরে বা আর্টিকেলের ঠিক আগে বসেছে, অ্যাজ হিউম্যানিটেরিয়ান এন্ড ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ। আর এই যে দেখেন ফর বাংলাদেশ, আমরা ওই যে শুরুতে লিখছিলাম না ইন বাংলাদেশ, বাংলাদেশে, আর এরা বলছে বাংলাদেশের জন্য। ঠিক আছে, বাংলাদেশের জন্য, এই একই জিনিস আপনি এটা পরে এসে বসাইছে ওরা। তো এখানে দেখেন নিউ ইয়র্কস টাইম, এটা খুবই ভালো একটা পত্রিকা, যারা আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের জন্য নিউ ইয়র্কস টাইম পত্রিকাটা খুবই জরুরি, খুবই জরুরি। যারা আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের জন্য নিউ ইয়র্কস টাইম পত্রিকাটা খুবই জরুরি। এইচএসসি এর পর আইএলটিএস এর প্রস্তুতি নিতে চাইলে অবভিয়াসলি এটা পড়াশোনা করেন। হ্যাঁ, এখন আসুন এখানে দেখেন, এই যে দেখেন বাংলাদেশ, এরা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেটা ইন বাংলাদেশ বা অ্যাডভার্ব দিয়ে লিখি, নিউ ইয়র্কস টাইম ওই অ্যাডভার্বটাকে নাউন হিসেবে লিখে। কিভাবে? এই যে দেখেন বাংলাদেশ, এই যে দেখেন ভার্ব, এই যে দেখেন সাবজেক্ট, এই যে দেখেন ভার্ব, বাংলাদেশ রিগ্যাটস, এই যে সাবজেক্ট, এটা ভার্ব। ঠিক আছে, দা রোহিঙ্গা ক্রাইসিস, এই যে দেখেন দা রোহিঙ্গা ক্রাইসিসকে তারা অবজেক্ট হিসেবে এখানে দিয়ে দিয়েছে, তার মানে বাংলাদেশ রিগার্ডস দা রোহিঙ্গা ক্রাইসিস, মানে আমরা যেটাকে সাবজেক্ট ধরি ওটাকে ওরা অবজেক্ট হিসেবে বানায় দেয়। তারপরে দেখেন এই যে এস, এসটা কোথায় বসেছে? এই যে দেখেন অবজেক্টের ঠিক পরে, ওই যে আর্টিকেলের আগে, আর্টিকেলের আগে, অবজেক্ট না এখানে, আর্টিকেলের আগে, কিন্তু এই যে মাঝখানে একটা বোধ, বোধ দিয়েছে, বোধ মানে উভয়, হিউম্যানিটেরিয়ান এন্ড ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ। এই যে দেখেন এন্ড এর আগে হিউম্যানিটেরিয়ান আছে এবং ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ আছে, বুঝতে পেরেছেন? এই কারণে সমস্যাটা হয়ে দাঁড়াইছে যে এরা বোথটা ইউজ করে সব জায়গায়। হ্যাঁ, এরপর আসেন আল জাজিরা, এটা হচ্ছে সব জায়গায় গ্রহণযোগ্য একটা পত্রিকা, যেটা আপনি লিখেছেন সেটা এটার সাথে মিলাই দেখেন, দ্য রোহিঙ্গা ক্রাইসিস, যেটা আমরা সাবজেক্ট হিসেবে ধরেছিলাম, শুধু আমরা ইন বাংলাদেশটা আগে লিখেছিলাম। দ্য রোহিঙ্গা ক্রাইসিস প্রেজেন্টস, প্রেজেন্টস মানে উপস্থাপন করছে, দ্য রোহিঙ্গা ক্রাইসিস উপস্থাপন করে হিউম্যানিটেরিয়ান এন্ড ডিপ্লোম্যাটিক, কি বলতেছে, চ্যালেঞ্জ। হিউম্যানিটেরিয়ান এন্ড ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ মানে হচ্ছে ওই যে আমরা তো পড়ে আসলাম মানবিক আর কূটনৈতিক চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, তবে এখানে জন্যটা আসে না, এখানে হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে, তার মানে রোহিঙ্গা ক্রাইসিস এইভাবে বাংলাদেশে আসে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসগুলো আসছে। হ্যাঁ, আপনারা যারা কোর্সে ভর্তি হয়েছেন তারা এই ক্লাসগুলো দেখতে থাকেন। আর 15 তারিখে যদি আপনার মনে হয় যে ক্লাসগুলো দেখতেছি, তারপরে ক্লাসগুলো দেখে তারপরে যে 15 তারিখের ব্যাচে ভর্তি হবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের। ঠিক আছে, তো আপনারা